আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক নিয়মিত ফেসবুক লাইভ স্বাস্থ্য কথায়। সাথে আছি আমি ডক্টর জান্নাতুন নাইম। দর্শক, বিশ্বব্যাপী পুরো মার্চ মাস জুড়ে পালিত হচ্ছে কোলন ক্যান্সার সচেতনতামূলক মাস। আজ আমরা কথা বলবো কোলন ক্যান্সারে কি জানতে হবে তাই নিয়ে। আমার পাশেই আছেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর মোহাম্মদ মোফাজ্জল হোসেন স্যার, যিনি বিআরবি হসপিটালস লিমিটেডের অনকোলজি বিভাগে চিফ কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ জান্নাতুন নাইম। জি স্যার, দর্শকদের উদ্দেশ্যে একটু বলবো যে দর্শক, কোলন ক্যান্সার বিষয়ে আপনার যে কোনো জিজ্ঞাসা থাকুক, যে কোনো প্রশ্ন থাকুক, আপনার প্রশ্নটি কমেন্টের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিন। আমরা চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ে আপনার উত্তরটি আপনাকে জানিয়ে দেবার। চলুন শুরু করা যাক। স্যার, কোলন ক্যান্সার দর্শকদের মধ্যে দেখা যায় যে কোলন ক্যান্সার শুনে শুনে তারা কোলন ক্যান্সারের সাথে পরিচিত, কিন্তু আসলে কোলন ক্যান্সার সম্পর্কে তাদের ধারণাটা তেমন থাকে না। শুরুতেই একটু ওনাদের উদ্দেশ্যে বলবেন যে এই রোগটি কোন অংশে হয় শরীরে? এটা প্রথমে জানা দরকার। অ্যাকচুয়ালি দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে বলছি, কলন হচ্ছে আমাদের খাদ্যনালীর নিচের অংশটা, যেটা বেশ প্রশস্ত অংশ। এটাকে বলা হয় বৃহদান্ত্র বাংলায়, আর ইংরেজিতে বলা হয় কলোরেক্টাল রিজিয়ন। রেকটামটা হচ্ছে যেখানে মলটা জমা থাকে, আর কলনটা হচ্ছে সেই অংশ ক্ষুদ্রান্ত্রের পরেই বৃহদান্ত্র, বৃহদান্ত্রকে আরেক নাম বলা হয় কলন, রেকটাম পর্যন্ত। তো কলোরেক্টাল ক্যান্সারটা খুবই কমন ক্যান্সার এবং এটা খুব লেথাল ক্যান্সার। এই জন্যেই যেসব ক্যান্সার প্রতি বছরের প্রতি মাসেই কোনো না কোনো ক্যান্সারের অ্যাওয়ারনেস মান্থ আছে, বাট কলোরেক্টাল ক্যান্সার অত্যন্ত কমন এবং লেথাল। কেমন কমন? প্রতি বছরে প্রায় 1.86 মিলিয়ন, অর্থাৎ প্রায় 18 লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত হয় এবং মারাও যায় প্রায় 1.5 লাখ 2 লাখের উপরে। তো আর আমেরিকার কথা যদি আমি ধরি, সেখানে প্রতি বছর প্রায় 1.5 লক্ষ মতো নতুন রোগী ধরা পড়ে এবং মারা যায় প্রায় 50,000-এরও উপরে প্রতি বছরে। কলোরেক্টাল ক্যান্সার বলতে আমরা দুইটা অংশে বুঝি, কলন এবং রেকটাম। তো বেশিরভাগ অনেক জায়গাতে আসছে, বেশিরভাগই কলন ক্যান্সার হয়, আবার অনেক দেশে রেকটাল ক্যান্সারটা বেশি হয়। রেকটাল ক্যান্সারটা একটু ইয়াঙ্গার এজ গ্রুপের জন্য বেশি হয়। রেকটাল ক্যান্সারটা আরেকটু ভয়ঙ্কর কলন থেকে, রেকটাল ক্যান্সারটা কলনের তুলনায়। আর বাংলাদেশে আমাদের পরিসংখ্যান নেই, বাট গ্লোবোক্যান যে আছে, গ্লোবোক্যান যে স্ট্যাটিস্টিক্স, সেখান থেকে দেখা যায় বাংলাদেশে প্রতি বছরে প্রায় 2 থেকে 3 হাজার কলন ক্যান্সার এবং 2,500 মতো হচ্ছে রেকটাম ক্যান্সার ধরা পড়ে। তো এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া কলন ক্যান্সার কোন অংশে হয়, প্লাস তার ভয়াবহতাটা কতটুকু। তাহলে বাংলাদেশে রেকটাল ক্যান্সারটাই তুলনামূলক একটু বেশি পাওয়া যায়? তুলনামূলক বেশি রেকটাল ক্যান্সার। আচ্ছা, এই যে কোলন ক্যান্সারের এত ভয়াবহতা, তো একটু জানতে চাবো যে কাদের হচ্ছে কোলন ক্যান্সারটি? কলন ক্যান্সার অ্যাকচুয়ালি এটা বয়স বাড়ার সাথে সাথে হয়, বিশেষ করে 50 বছরের উপরে হলে হয়। 40 থেকে 50-এর মধ্যেই বেশিরভাগ রোগী আমরা পাই। বাট আমাদের দেশে কিন্তু অনেক ইয়াং পেশেন্টও আমরা পেয়ে থাকি। এবং আরেকটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে, যখন ইয়াং পেশেন্টের হয় কলোরেক্টাল ক্যান্সার, তখন তাদের ক্যান্সারটা একটু অ্যাগ্রেসিভ হয় এবং তারা অবহেলার কারণেই হোক বা যে কারণেই হোক না কেন, তাদের রোগটাও ধরা পড়ে একটু বেশ অ্যাডভান্স স্টেজে, বেশ যে স্টেজে গেলে কিওর করা খুব ডিফিকাল্ট, এরকম স্টেজে ধরা পড়ে। আচ্ছা, 1 নম্বর আমি বললাম বয়সের কারণ। দ্বিতীয় হচ্ছে যে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, নির্দিষ্ট কোনো কারণ নেই। বেশিরভাগ ক্যান্সারের এরকম যে নির্দিষ্ট কোনো কারণ নেই, কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর আছে। সেই রিস্ক ফ্যাক্টরের মধ্যে একটা বললাম বয়স। দ্বিতীয় আছে হেরিডিটারি কলন ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার সিনড্রোম। তার মধ্যে কিছু জিন আছে, জেনেটিক অ্যাবনর্মালিটি, এপিসি জিন বলি আমরা, অ্যাডেনোমাটাস পলিপোসিস কোলাই, এটা একটা জিন আছে। আরও আছে কিছু সিনড্রোম, মুত্তিয়া সিনড্রোম, দেন আরেকটা আছে গার্ডার লিঙ্কস সিনড্রোম বলে একটা সিনড্রোম আছে, সেটাতে হতে পারে। এরপর যেটা আছে, এমনকি ব্রেস্ট ক্যান্সারের যে জিন আছে BRCA1 BRCA2 জিন, এটাও যদি কারোর মধ্যে বেশি থাকে, তাদেরও রিস্ক অফ কলন ক্যান্সার বেশি থাকে। এছাড়া
ইনফ্লামেটরি বাউল ডিজিজ বলে দুইটা ডিজিজ আছে, একটা হচ্ছে আলসারেটিভ কোলাইটিস আর একটা ক্রনস ডিজিজ। আলসারেটিভ কোলাইটিস যাদের দীর্ঘদিন থাকে, 10 থেকে 20 বছরের বেশি যদি থাকে, পার্টিকুলারলি যদি প্যানকোলাইটিস হয়, তাদের এই কলন ক্যান্সারের রিস্ক অনেক গুণ বেশি, সাধারণ মানুষের তুলনায় প্রায় 20 গুণ বেশি হয়ে যায়। অনেক ক্যান্সার আছে যেগুলি চিকিৎসার জন্য রেডিওথেরাপি ব্যবহার করা হয়, বিশেষ করে অ্যাবডোমিনের কোনো রেডিওথেরাপি, যেমন প্রস্টেট ক্যান্সারে রেডিওথেরাপি লাগে, ইউটেরাইন ক্যান্সারে, সার্ভিক্স ক্যান্সারে রেডিওথেরাপি লাগে। তো সেসব ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন যারা বেঁচে থাকেন তাদের পরবর্তীতে কলন ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। এছাড়া যাদের রেনাল ট্রান্সপ্ল্যান্ট করা হয়, ইউরেটারোকোলিক অ্যানাস্টোমোসিস করা হয়, কোলোসিস্টেক্টমি করা হয় তাদের, যেমন তারপরে আছে ডায়াবেটিস, ওবেসিটি, এদের কিন্তু কলন ক্যান্সারের রিস্ক বেশি। এছাড়া আরও আছে কিছু জিনিস, যেমন আমরা বলি যে যারা, এটা খুব কমন উদাহরণ, যে রেড মিট এবং প্রসেসড মিট যারা খায় তাদের এটা বেশি হয়, অর্থাৎ শাকসবজি ফলমূল যারা কম খায়, তাদের যাদের কনস্টিপেশন খুব বেশি থাকে তাদের এটা হতে পারে। আরও কিছু এন্ডোক্রাইন ডিসঅর্ডার আছে, যেমন অ্যাক্রোমেগালি থাকলে তাদের একটু এই কলন ক্যান্সারের প্রপেন্সিটিটা বেশি থাকে। এই মোটামুটি অনেকগুলি কারণই বললাম, এইগুলি কমন কারণ। তো মেইন কারণের মধ্যে ওইটাই। জেনেটিক কারণ কিন্তু খুব বেশি যে পাই আমরা তা নয়, 5% এই কলোরেক্টাল ক্যান্সারের জেনেটিক কারণ আছে, বাকিগুলি আছে স্পোরাডিক কেসই বেশি। জি, কারণগুলো জানলাম, আমরা ঝুঁকি জানলাম। তো দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে কি কি লক্ষণ দেখলে তারা সন্দেহ করবে যে হয়তো আমার কোলন ক্যান্সারের দিকে যাচ্ছে? 40 বছরের উপরে বলেছি আমি, 50 বছর 40 বছর এরকম বয়সের একটা মানুষের যদি মলত্যাগের অভ্যাসটা পরিবর্তন হয়ে যায় আকস্মিকভাবে, এতদিন ভালো ছিল কিন্তু নতুন করে দেখা যাচ্ছে যে তার এই মলত্যাগের অভ্যাসটা পরিবর্তন হয়ে গেল, কিছুদিন ডায়রিয়া, কিছুদিন কনস্টিপেশন, এরকম যদি হয় তাহলে একটু ভয় পেতে হবে, তখন চেক করতে হবে। দ্বিতীয় হচ্ছে যদি পেটে ব্যথা হয়, তলপেটে বিশেষ করে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ব্লিডিং। অনেক ক্ষেত্রে ব্লিডিং হয় পায়খানার সাথে, তবে ব্লিডিংয়ের কমন কারণ কিন্তু কলন ক্যান্সার না, আমাদের পাইলস এবং লোকাল কারণেই বেশি ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। কাজে এইগুলো গেল। আর যখন একটু আশেপাশে ছড়িয়ে যায় তখন কিন্তু সেই সব অর্গানের রিলেটেড সিমটম হয়, যেমন যদি রেকটাল ক্যান্সার একটু পিছনের দিকে যায় তখন স্যাক্রাম যে বোনটা আছে, বোনে ইনভেট করলে তখন ওখানে পেইন হয়। এছাড়া ছড়িয়ে গেলে পেটের মধ্যে পেরিটোনিয়াম আছে, তখন ওই পেরিটোনিয়াল ডিপোজিট হলে দেখা যায় যে পেটে পানি এসে যাচ্ছে, অর্থাৎ অ্যাবডোমেনটা ফুলে যাচ্ছে, পেটটা বড় হয়ে যাচ্ছে এবং পেটের মধ্যে পানি জমে যাচ্ছে। এরপরে লিভারে গেলে, এই পেটের মধ্যে যত ক্যান্সার আছে প্রথমে লিভারে বেশি যায়, তো লিভারে কলোরেক্টাল ক্যান্সারও যাওয়ার খুব প্রবৃত্তি থাকে। তো লিভারে গেলে লিভারের পেইন হয়, যেমন ডান দিকে উপর পেটে ব্যথা হতে পারে, অনেক সময় আরও অ্যাডভান্স হয়ে গেলে জন্ডিস হয়ে যেতে পারে, খাওয়ার অরুচি হতে পারে, এই সবগুলি। তার সাথে আছে ওজন কমা। আর একটা ইম্পর্ট্যান্ট লক্ষণ হচ্ছে যে দুর্বলতা হয় কেন? এই ব্লিডিং হতে হতে প্রথম দিকের ব্লিডিংটা একেবারে তাজা রক্ত নাও যেতে পারে, অকাল্ট ব্লাড, অর্থাৎ যা চোখে দেখা যায় না কিন্তু টেস্ট করলে পাওয়া যায়, সেরকম ব্লিডিং হতে হতে দেখা যায় তার এনিমিয়া হয়ে গেল, রক্তশূন্যতা। এই রক্তশূন্যতার কারণে বলবে যে আমি আগে সবই ঠিক ছিলাম, এখন আমি একটু হাঁটলেই হাঁপিয়ে যাই, অথবা শরীরটা দুর্বল লাগে, কোনো কাজে আনন্দ পাই না। তো এইগুলি কিন্তু লক্ষণ, এটা বেশ একটা ইম্পর্ট্যান্ট লক্ষণ। তাহলে আমরা যদি মানে সামারাইজ করি তাহলে এরকম যে ব্লিডিং হওয়া, পেইন হওয়া, মলত্যাগের অভ্যাস পরিবর্তন হওয়া, এনিমিয়া ডেভেলপ করা, অ্যাবডোমেনটা ফুলে যাওয়া বা পেটটা ফুলে যাওয়া, এবং আরও অ্যাডভান্স হয়ে গেলে লিভারে চলে গেলে তখন জন্ডিস হওয়া বা উপর পেটে ব্যথা করা। আর কমন কিছু জিনিস আছে যেমন খাওয়া দাওয়ার অরুচি, হজম না হওয়া, এইগুলি, ওজন কমে যাওয়া। জি স্যার, সুন্দর মতো জানলাম যে লক্ষণগুলো কি কি, আর রোগ নির্ণয়ের ক্ষেত্রে কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয় ওই ব্যাপারে একটুখানি জানবো। রোগ নির্ণয়ে এই জাতীয় যেসব সিমটম আমি বললাম এগুলি কোনোটা থাকলে প্রথমে আমরা যেমন বলি, যদি ধরি এনিমিয়া বা রক্তশূন্যতা, একটা ব্লাড টেস্ট করলে কিন্তু বোঝা যায় যে রক্তশূন্যতার ধরনটা কী। সেই ধরনটা, অর্থাৎ অনেক দিন ধরে যদি রক্তক্ষরণ হতে থাকে তাহলে স্বাভাবিক মানুষের আয়রন, যেহেতু হেমোগ্লোবিনটা তৈরি হয় আয়রনের একটা কম্পোনেন্ট, ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এটার, সেই জন্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। তখন এটা খোঁজ করতে হবে, একটা পূর্ণবয়স্ক মানুষ যে সব নর্মাল খাবার দাবার খায় তার আয়রন ডেফিসিয়েন্সি কেন হচ্ছে? হয় উপর থেকে, অর্থাৎ আপার জিআই
স্টোমাক থেকে অথবা লোয়ার জিআই কলোরেক্টাল রিজিয়ন থেকে সে ব্লিড করছে কিনা, মহিলাদের ক্ষেত্রে মাসিকের ব্লিডিং বেশি হচ্ছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করতে হয়। তো সেটা দেখলেই বোঝা যায় যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিনা। দ্বিতীয় হচ্ছে যে সবচেয়ে ভালো পরীক্ষা হচ্ছে কলোনোস্কোপি করা। কলোনোস্কোপি করলে আপনি কয়েকটা সুবিধা, একটা হচ্ছে যে কোথায় আছে সেটা লোকেট করতে পারছেন, দ্বিতীয় হচ্ছে ওখান থেকে বায়োপসি নিয়ে 100% নিশ্চিত হতে পারছেন যে এটা ক্যান্সার কিনা, ক্যান্সার হলে তার গ্রেডটা কি, কোন ধরনের ক্যান্সার, সব কিছুই বোঝা যায়। তো এই দুইটা পরীক্ষাতেই মোটামুটি, তারপরে ক্যান্সার নির্ণয় হয়ে গেলে তখন কতটুকু বিস্তৃতি লাভ করেছে সেটা দেখার জন্যে আমরা সিটি স্ক্যান করি, এমআরআই করি, তারপরে পেট স্ক্যান করা হয় বিভিন্ন রকম, তারপরে ক্যান্সারের কিছু মার্কার আছে, সেই মার্কারগুলি করা যায়, CEA, CA19-9 এইসব মার্কার টেস্ট করি আমরা। সেগুলো হচ্ছে ক্যান্সার যদি হয়ে যায়, ক্যান্সার হয়ে যাওয়ার পরে এইটার অ্যাকচুয়াল ভলিউমটা কি, ভলিউমটা মানে রোগের পরিমাণটা কত বডির মধ্যে সেটা রিপ্রেজেন্ট করে। অনেক সময় আবার এগুলো নর্মালও থাকতে পারে, কাজেই ওইটা যাদের বেশি আছে তাদের ক্ষেত্রে হয়তো এটা কিছু দিক নির্দেশনা দেয়, কিন্তু যার নর্মাল আছে তার ক্ষেত্রে এটা বলবে না যে তার ক্যান্সার হয়নি। সেই জন্যে নির্দিষ্টভাবে বললে ওই কলোনোস্কোপি করে আপনাকে প্রমাণ করতে হবে, আর পরবর্তীতে সিটি স্ক্যান, এমআরআই এগুলো করতে হবে। স্যার, শর্টের মধ্যে একটুখানি জানবো যে চিকিৎসা ব্যবস্থাটা কি আছে কোলন ক্যান্সারের জন্য বর্তমানে? কোলন ক্যান্সারের চিকিৎসায় প্রথমেই যদি একেবারেই কলনের মধ্যেই সীমাবদ্ধ থাকে তাহলে অপারেশন করলেই চলে। এর পরবর্তীতে অনেক কিছুই, অনেক ক্ষেত্রেই, অনেক পেশেন্টের ক্ষেত্রেই কোনো অ্যাডজুভেন্ট বা সহায়ক কেমোথেরাপি যেটা আমরা দিয়ে থাকি ক্যান্সারের, অনেক ক্যান্সারের ক্ষেত্রে সেটার আর প্রয়োজন হয় না। আর যদি একটু ছড়িয়ে যায়, মানে খাদ্যনালীর বাইরে চলে যায় ক্যান্সারটা, আমাদের যেসব রোগ নির্ণয় পদ্ধতি আছে সেগুলোর মাধ্যমে যদি আমরা জানতে পারি যে এটা একটু বাইরে চলে গিয়েছে, অর্থাৎ এটা ইন্ডিকেট করে যে এটা ভবিষ্যতে আবার এই কোলন ক্যান্সারটা রিল্যাপস করার চান্স আছে, সেসব ক্ষেত্রে আমরা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু তা সত্ত্বেও কিছু মাইক্রোস্কোপিক ডিজিজ বডিতে থেকে যায়, সেগুলোকে নির্মূল করার জন্যে, উচ্ছেদ করার জন্যে আমরা কিছু ওষুধ ব্যবহার করি যেগুলিকে বলা হয় অ্যাডজুভেন্ট থেরাপি। কলনের বেলায় অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, আর রেকটামের বেলায় অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি প্লাস কেমোথেরাপি, দুইটাই লাগে যদি রেকটামের বাইরে চলে যেয়ে থাকে ওটা। রেকটামের ক্ষেত্রে অপারেশনের পরে একটা জিনিস প্রবলেম হয়ে যায়, অনেক ক্ষেত্রে খুব নিচের দিকে যদি হয়, মলদ্বারের একেবারেই কাছাকাছি হয় বায়ুপথের, তাহলে অনেক সময় সারা জীবন হয়তো তাকে ব্যাগ বয়ে বেড়াতে হয় বাইরের দিকে, কলোস্টমি ব্যাগ। কলনের বেলায়ও এরকম টেম্পোরারি হয়তো লাগে অনেক সময়, অপারেশনের ইয়ের ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে করা হয়, পরে আবার এটা বন্ধ করে দেওয়া হয়, বা একটু অ্যাডভান্স হয়ে গিয়েছে অপারেশনের পরে এটা রেখে দেওয়া হলো, ভবিষ্যতে অবস্ট্রাকশনের চান্স আছে, সেই অবস্ট্রাকশন অনেক সময় কিন্তু ওই যে বললাম যে লক্ষণগুলির মধ্যে অবস্ট্রাকশন হলেই পেনটা বেশি হয়, এমনিতে কিন্তু পেন হয় না। তো অবস্ট্রাকশন হলে সাধারণত ইনিশিয়ালি ওইরকম একটা ব্যাগ রেখে দেওয়া হয়, তারপরে কেমোথেরাপি দিয়ে পরবর্তীতে এই ব্যাগটা আবার ক্লোজ করা হয়, অথবা মাঝামাঝি পথে এসেও এটা করা যায়। আর তাহলে একটা গেল হচ্ছে সার্জারি, দ্বিতীয় হচ্ছে কেমোথেরাপি, তৃতীয় হচ্ছে রেডিওথেরাপি। রেডিওথেরাপি সাধারণত রেকটামের বেলায় প্রয়োজন হয়। আর আজকাল আধুনিক চিকিৎসার মধ্যে যোগ হয়েছে অনেক কিছু মলিকুল, যেগুলিকে আমরা বলি ইমিউনোথেরাপি বা টার্গেটেড থেরাপি, এগুলি আছে কলন ক্যান্সার। সেগুলির জন্য আবার কিছু মলিকুলার টেস্ট আছে, সেগুলো দেখলে আমরা বুঝতে পারি। আর মলিকুলার টেস্ট না করেও যেটা দেওয়া যায় তার মধ্যে দু একটা মলিকুল আছে, অ্যান্টিবডি আছে, সেগুলো আমরা দিতে পারি। তবে প্রাথমিক পর্যায়ে এগুলির কোনো প্রয়োজন নেই। যখন স্টেজ 4 হয়ে যায় বা রিল্যাপস করে সেসব ক্ষেত্রে এগুলি ব্যবহার হয়ে থাকে। তো এই আমরা বলছিলাম যে তৃতীয় স্টেজ পর্যন্ত সার্জারির রোল আছে। স্টেজ 4 হয়ে গেলে যদি অবস্ট্রাকটিভ সিমটম বা ব্লিডিং প্রফিউজ না হয় সেসব ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমেই কেমোথেরাপি দিয়ে শুরু করি। অপারেশন তখন মুখ্য না, গৌণ হয়ে যায়। তখন যেমন লিভারে চলে গিয়েছে, তখন আপনাকে কেমোথেরাপি দিয়েই এই রোগটাকে কন্ট্রোলে এনে, যদি লিভারের গুলি যদি কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে তখন হয়তো প্রাইমারি সাইটটা থেকে অপারেশনের একটা প্রশ্ন আসে। আচ্ছা, একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি স্যার, প্লিজ। একজন দর্শক জানতে চেয়েছেন, স্যার কোলন এবং লাং ক্যান্সারের স্ক্রিনিং টেস্টগুলো কি কি? জি, স্ক্রিনিং টেস্টগুলোতে আমরা আসব। তার আগে একটুখানি জানতে চাচ্ছি যে ক্যান্সারের চিকিৎসায় ইমিউনোথেরাপির একটা ভালো রোল আছে, আমরা সবাই জানি। তো এই কোলন ক্যান্সারের চিকিৎসায় ইমিউনোথেরাপির রোল সম্পর্কে জানতে চাচ্ছি। কোলন ক্যান্সারের চিকিৎসায় ইমিউনোথেরাপির রোল এখন রিসেন্ট পাস্টে বেশ কিছু টেস্ট
করে দেখা যায় যে এই সব চেঞ্জগুলি আছে, মলিকুলার কিছু চেঞ্জ আছে, সেই চেঞ্জগুলি পেলে তখন আমরা কলন ক্যান্সারেও কিছু ইমিউনোথেরাপি ব্যবহার করি। তার ভিতরে একটা মলিকুল আছে পেমব্রুলিজুমাব, সেই ইয়েটা বেশ ভালো কাজ করে। এছাড়া অন্যান্য ইমিউনোথেরাপিও আছে, কিন্তু সেগুলোও অ্যান্টিবডি, বাট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যদি আমি ইমিউনোথেরাপি বলি সেই হিসাবে ব্যবহৃত হয় না। এখন ইমিউনোথেরাপি টার্মটা কিছু বিশেষ মেডিসিনের ক্ষেত্রে ব্যবহার হয়, আর ওগুলোকে নর্মালি আমরা অ্যান্টিবডি বলি, যেমন বেভাসিজুম্যাব, যেটা অন্তত গত 15-20 বছর যাবৎ চলছে। তারপরে আরেকটা আছে প্যানিটিমুম্যাব, দেন র্যামিসুরোম্যাব, এগুলি কিন্তু কলন ক্যান্সারে খুব ভালো কাজ করে। আমরা এই বেভাসিজুম্যাবটা অনেক ইউজ করছি কলন ক্যান্সারের ক্ষেত্রে, অন্যান্য ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে, সব জায়গায় আমরা ব্যবহার করছি। এবং সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে সব কিছু এখন আমাদের দেশে পাওয়া যাচ্ছে। আর এই যে বেভাসিজুম্যাবের কথা বললাম কলন ক্যান্সারে, এটার বিশেষ ভূমিকা আছে এবং সেটা আমাদের বেশ কয়েকটা কোম্পানি এই ওষুধগুলি তৈরি করছে। তো এই হচ্ছে মোটামুটি ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি দিতে গেলে যেটা কারেন্ট ইমিউনোথেরাপি যেগুলিকে বলা হয়, তার মধ্যে বেশ কিছু স্পেসিফিক টেস্ট আছে, সেইগুলো করে তারপরে ওই ইমিউনোথেরাপিটা, পার্টিকুলার ইমিউনোথেরাপি ইফেক্টিভ হবে কি না সেটা দেখে তারপরে ওইটা নির্ণয় করা হয়। সেজন্য এই ক্যাটাগরিটাকে আলাদাভাবেই আমরা রাখি আর কি আপাতত। জি স্যার, একটুখানি জানবো যে বাংলাদেশের যে চিকিৎসার ব্যবস্থা আর বিশ্বের চিকিৎসা ব্যবস্থা কোলন ক্যান্সারের ব্যাপারে যে কি অবস্থায় আছে, বাংলাদেশ কি বিশ্বব্যাপী যেভাবে চিকিৎসা করা হচ্ছে ওই একইভাবে কি করা যাচ্ছে, সম্ভব হচ্ছে কি? অ্যাকচুয়ালি এখন এই ইন্টারনেটের যুগে আমরা কিন্তু এই গত 2 বছর যেমন কোভিডের জন্য কোনো ফিজিক্যাল মিটিং খুব কম হয়েছে, হয় নাই বললে চলে, কিন্তু তাই বলে এই যে ডেভেলপমেন্টাল ওয়ার্কগুলি এগুলো থেমে নেই। সেরকম এই যে তথ্য আদান প্রদান, ডিসেমিনেশন অফ ইনফরমেশন, এগুলি কিন্তু থেমে নেই, বরং আরও ইন্টারনেটে এগুলি বেশি হচ্ছে। কাজেই আজকে ইউরোপ আমেরিকায় কি নতুন মলিকুল আসলো এবং তারা কিভাবে টেস্ট করছে, কোন টেস্ট করার পরে কোন মলিকুল দিতে হবে, এটা প্রত্যেক সময় আমরা এটার ইনফরমেশন পাচ্ছি, প্রত্যেক দিনই পাচ্ছি, প্রায়ই এটার মিটিং হচ্ছে এবং মলিকুলগুলো আমাদের দেশে ফার্মাসিউটিক্যালগুলি নিয়ে আসছে। কাজেই বিশ্বের কথা বললে যেসব মলিকুল ইউজ হচ্ছে আমাদের দেশেও এখন একই মলিকুল ইউজ হচ্ছে। অর্থাৎ যে সার্জারির কথা বললাম সেটাও যেমন সব দেশে যেরকম হচ্ছে আমাদের দেশে হচ্ছে। কেমোথেরাপির কোনো মানে ডিফারেন্ট কিছু হওয়ার কোনো সুযোগই নাই, একই জিনিস এই সিঙ্গাপুর, ব্যাংকক, ইন্ডিয়া, ইউরোপ, আমেরিকা সব জায়গাতে যা হচ্ছে আমরাও তাই দিচ্ছি। আমাদের ওষুধ তো বাংলাদেশের তৈরি ওষুধই বরং বিদেশে রপ্তানি হচ্ছে। কাজেই আমাদের মলিকুলের ওপরে তো কোনো সন্দেহ নাই, আমাদের ওষুধের ব্যাপারে কোনো সন্দেহ নাই যে ওষুধ যে সঠিক ওষুধ। আর ওষুধ কোনটা দিতে হবে সেটার যে ডিসিশনটা, সেটা তথ্য আমরা পাচ্ছি। কাজেই ট্রিটমেন্টের ভ্যারিয়েশন খুব বেশি নেই। আপনি কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলেন ইমিউনোথেরাপি, সেই ইমিউনোথেরাপির যেসব টেস্ট করতে হয় সেই টেস্টগুলি বাংলাদেশেও হয়, 2-1টা টেস্ট হয়তো হয় না, যেটা লেটেস্ট এখন চলছে, সেগুলো আমরা বাইরে থেকে করিয়ে নিয়ে আসি। কাজেই ওই টেস্ট করানোর জন্যে বা ওই ডিসিশনটা নেওয়ার জন্যে রোগীকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে উন্নত বিশ্বের থেকে আমরা এখন কোনো অংশেই চিকিৎসায় অতটা পিছিয়ে বলতে গেলে কোনো অংশেই পিছিয়ে নেই। জি স্যার, এবার একটু দর্শকের প্রশ্নতে চলে যাচ্ছি যে স্ক্রিনিং প্রোটোকল কি আছে কোলন ক্যান্সারের ক্ষেত্রে? উনি প্রশ্ন করেছেন লাং এবং কলন ক্যান্সার দুইটার ব্যাপারেই। আজকে যেহেতু লাং ক্যান্সারের ব্যাপার নয়, লাং ক্যান্সার এতদিন কিন্তু এই স্ক্রিনিংয়ের ব্যাপারে খুব বেশি রিকমেন্ড করা হতো না, কিন্তু ইদানিং রিকমেন্ড করা হচ্ছে। সংক্ষেপে লাং ক্যান্সার সম্পর্কে বলে আমি শেষ করব। তো সেখানে বলা হয় যে যারা স্মোকার, যারা 40 প্যাক পার ইয়ার স্মোক করে তাদের ঝুঁকি বেশি। কলন ক্যান্সারে কিন্তু স্মোকিং, অ্যালকোহল এগুলিতে ঝুঁকি বাড়ায়। তো যাদের ঝুঁকি বেশি আছে তাদের ক্ষেত্রে আপনি বছরে একবার লো ডোজ সিটি স্ক্যান বলা হয়, লো ডোজ সিটি স্ক্যান করলে আর্লি ডিটেক্ট করা যায়। আর্লি ডিটেক্ট করার উদ্দেশ্যই হচ্ছে যাতে ট্রিটমেন্ট করলে কমপ্লিটলি কিওর করা যায় বা বেটার রেজাল্ট পাওয়া যায়। স্ক্রিনিং কথাটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর হেলদি পারসন। আর এমনি আমরা যে যার ক্যান্সার হয়েছে তার চিকিৎসার পরে যেটা করি সেটা হচ্ছে ফলো আপ করি আমরা, কিন্তু নর্মাল মানুষেরও করতে হবে এটা। এক্সকিউজ মি। তো লাং ক্যান্সারটা বাদ দিয়ে আমরা কলন ক্যান্সারের কথা বলছিলাম।
এতদিন রিকমেন্ডেশন ছিল যে 50 বছরের উপরে প্রত্যেক মানুষেরই 5 বছর পর পর ফাইবার অপটিক কলোনোস্কোপি করতে হবে, যাতে দেখা যায়। আর যাদের পলিপ থাকে পলিপটা কেটে বায়োপসি করতে হয়। আর যাদের ফ্যামিলিতে হিস্ট্রি আছে তাদের আরও আগে শুরু করতে হবে। কিন্তু এখন রিকমেন্ড করছে, আমেরিকানরা রিকমেন্ড করেছে যে 45-এর উপরে হলেই এটা করতে হবে, এখন কলোনোস্কোপি করতে হবে। এছাড়া বিকল্প হিসাবে আরেকটা করা যায়, সেটা হচ্ছে ফিকাল অকাল্ট ব্লাড টেস্ট অথবা ইমিউনো টেস্ট। তো এই বাট স্ট্যান্ডার্ড যদি বলেন, গোল্ড স্ট্যান্ডার্ড ইজ কলোনোস্কোপি। ঠিক আছে, 4-5 বছর পর পর এটা করা উচিত, 45 বছর বা তার বেশি বয়স্ক লোকজনের। কতদিন পর্যন্ত করতে হবে? 79 ইয়ার্স থেকে 85 পর্যন্ত করা যায়। যদি ঝুঁকি বেশি থাকে বা অন্যান্য কারণে তার মৃত্যুর সম্ভাবনা আগামী 10 বছর 5 বছরের মধ্যে না থাকে, তাহলে ওটা করা উচিত ওই বয়স পর্যন্ত, 79 অথবা 85 পর্যন্ত রিকমেন্ড করা হয়। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে। দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি। দর্শক রফিকুল ইসলাম প্রশ্ন করেছেন, স্যার রেকটামে ব্যথার কারণ কি? কোলন ক্যান্সার প্রতিরোধের উপায় কি? রেকটামে ব্যথাটা নিয়ে আমরা কথা বলি, প্রতিরোধে আমরা আসছি। রেকটামে ব্যথাটা কমন কারণ হচ্ছে কনস্টিপেশন হওয়া। কনস্টিপেশন হইলেই মানুষ চায় অনেক শক্তি প্রয়োগ করে স্টুলটাকে পাস করা, তখনই কিন্তু ওখানে কনজেশন হয় এবং ব্যথা হতে পারে। আরেকটা কন্ডিশন আছে প্রোক্টালজিয়া ফিউগ্যাক্স, অর্থাৎ এর কোনো কারণ নেই, অনেকের এমনিতেই স্প্যাজম থাকে, সেটাতে হয়। দ্বিতীয় হচ্ছে যদি ফিশার হয়, ফিশারটা কিন্তু খুব পেইনফুল, ফিশারটাতে বেশ ব্যথা হয় পায়খানা করার সময় পার্টিকুলারলি। এখানে ব্লিডিং মুখ্য নয়, ব্লিডিং হলেও একটা ন্যারো স্ট্রিপ ইয়ের মতো, সুতার মতো একটু ব্লিডিং হয়, বাট এই গেল। তারপরে ফিস্চুলাতেও কিন্তু পেইন হয়, বেশ পেইন হয়, কিন্তু যখন ফিস্চুলা স্ট্রাক হয়ে যায় তখন আর এরকম হয় না। তাহলে লোকাল কারণগুলোর মধ্যে এই গেল। আর যদি একেবারেই রেকটামের নিচের অংশে ক্যান্সার হয়, যেটা অ্যানোরেকটাল জাংশন বলি, সেসব জায়গাতে হয়, তাহলে কিন্তু তখন খুব পেইন হয়। তো পেইন, রেকটামের পেইন মোটামুটি এইসব কারণেই হয়। তো প্রথম এবং প্রধান কারণ কিন্তু ক্যান্সার নয়, অন্যান্যগুলি। তার মধ্যে একটা হচ্ছে ফিশার, দ্বিতীয় হচ্ছে কনস্টিপেশন। জি, তার মানে রেকটামে ব্যথা হওয়া মানেই যে ক্যান্সার তা না, কিন্তু ক্যান্সারও মাথায় রাখতে হবে। জি। আর দর্শক প্রশ্ন করেছিলেন যে প্রতিরোধের বিষয়টি। প্রতিরোধের বিষয়ে আমি দুইটা ভাগে যদি বলি, একটা হচ্ছে যে কিছু অভ্যাস আছে বা কিছু পদ্ধতি আছে যেগুলোতে কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমানো যায়, তাহলে এটাকে একটা প্রতিরোধ বলতে পারি আমরা। তার মধ্যে আমরা বলেছিলাম খাদ্যাভ্যাসের মধ্যে যদি আমরা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বেশি খাই, তাহলে সেটা প্রোটেক্ট করে আমাদেরকে। দ্বিতীয় হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন B6, ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড মানেই কিন্তু পাতাওয়ালা সবজির মধ্যে ফলিক অ্যাসিড প্রচুর আছে, ফোলেট। তারপরে আছে ইকোস্প্রিন বলে একটা আছে, ইকোস্প্রিন বা সালিন্ডাক, এই জাতীয় NSAID বলি আমরা। এটা যদি দীর্ঘদিন খাওয়া যায়, তাদের এই কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি অনেক কম থাকে। তো এইগুলি প্লাস যদি ব্যায়াম করা হয়, এক্সারসাইজ করা হয়, ওবেসিটিটাকে অ্যাভয়েড করা হয়, অ্যালকোহল, স্মোকিং এগুলি যদি অ্যাভয়েড করা হয়, তাহলে। তারপরে আছে ম্যাগনেসিয়াম খাইলে বেটার পাওয়া যায়। এই মোটামুটি কতগুলি হচ্ছে আমাদের মোদ্দা কথা হচ্ছে যে খাবারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ফাইবার কন্টেনিং ফুড খেতে হবে বেশি, যেগুলি কার্বোহাইড্রেটের কিন্তু আছে এরকম স্টার্চ, যেসব স্টার্চগুলি হজম হয় না, ইনডাইজেস্টেবল, সেগুলি কিন্তু ভালো। দিনে অন্তত 1-2বার যদি পায়খানা হয়, সেটা যে খাদ্যাভ্যাসের মাধ্যমে হোক, সেটা ভালো। দ্বিতীয় বলেছিলাম যে ওবেসিটি অ্যাভয়েড করা, তারপরে বাকি ফুড সাপ্লিমেন্টগুলো ইউজ করা, সেগুলি প্রোটেক্টিভ মেজার্স। এটা গেলে একটা প্রতিরোধ। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি সুস্থ আছেন, আপনার হবে বা হওয়ার রিস্ক আছে, তাহলে আপনাকে প্রতিরোধের যে ব্যবস্থা, যেমন কলনে পলিপ থাকলে সেখান থেকে ক্যান্সার হতে পারে, কাজেই পলিপটা যদি আপনি কেটে ফেলেন তাহলে কিন্তু রিস্কটা অনেক কমে গেল। আর যাদের পলিপ আছে এবং ফ্যামিলিয়াল পলিপ যদি থাকে, FAP, ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস বলি, APC জিন আগেই বলেছি আমি, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাঝে মাঝে কলোনোস্কোপি করে পলিপগুলি রিমুভ করলে এই ঝুঁকি কমে যায়। আর একটা পয়েন্ট যে স্ক্রিনিং করতে হবে, সেই স্ক্রিনিংয়ের ব্যাপারটাও আমরা কিছুক্ষণ আগে আলাপ করলাম, যে 40-45 বছর বয়সের পর থেকেই এই স্ক্রিনিংটা করতে হবে। আরও একটি প্রশ্ন নিচ্ছি স্যার।
কোলন ক্যান্সারে এমএমআর এমএসআই টেস্টিং কি বাংলাদেশে হচ্ছে? হ্যাঁ, এটা হয়, এটা কোনো সন্দেহ নাই। এটা যখন প্রথমে বায়োপসি করে তখন ওই স্পেসিমেনের উপরেই অনেক ল্যাবরেটরি এটাকে রিপোর্ট করে, না করলেও যদি আমরা স্পেসিফিক্যালি ওটা জানতে চাই তখন আমরা আলাদা করে ওই যে স্যাম্পল পাঠালে ওটা করানো যায়। জি, আরও একটি প্রশ্ন নিচ্ছি। একজন দর্শক জানতে চেয়েছেন, বয়স 65, পেটে পানি জমে, ব্যথা হয়, ডক্টর বলছে ক্যান্সার, এটার উপায় কি? এটা ক্যান্সার ডক্টর যদি বলে থাকে কোথাকার ক্যান্সার সেটা আগে বের করতে হবে। সেটা বের করার অনেক পদ্ধতি আছে। ওনার পানি জমাটা শুধু ক্যান্সারেই জমবে তা কিন্তু নয়, উনি পুরুষ না হলে সেটা বলেন নাই। যদি পুরুষ হয় তাহলে পেটে পানি জমে এরকম ক্যান্সারের ক্ষেত্রে খাদ্যনালীর ক্যান্সার, প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার, এই যে বৃহদান্ত্রের ক্যান্সার, তারপরে পাকস্থলীর কথা বলেছি, গলব্লাডার ক্যান্সার, লিভার ক্যান্সার, এই সব ক্যান্সারই হতে পারে। এছাড়া ক্যান্সার ছাড়া যদি আমি চিন্তা করি তাহলে টিবিতে কিন্তু পেটে পানি হয়, অ্যাবডোমিনাল টিউবারকুলোসিস, এটাতে পেটে পানি হয়, লিভারের সিরোসিস হইলে পেটে পানি হয়। সো আরেকটা হচ্ছে ম্যালনিউট্রিশন, অনেকের অ্যালবুমিন এমনিতে কম থাকে, সেসব ম্যালনারিশ মানুষেরও পেটে এরকম হতে পারে। তাছাড়া পেটের মধ্যে যেসব অর্গান আছে, যেমন ইউরিনারি ব্লাডার আছে, ব্লাডার ক্যান্সারও পেটে পানি হতে পারে, সেটা খুব অ্যাডভান্স স্টেজে হয় অবশ্যই, বিভিন্ন কারণেই হতে বিভিন্ন পারে। কারণে সম্ভবত ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার ক্যান্সার বলেছেন, তো এর উপায় জানতে চাচ্ছেন। এর উপায় এখন আসলে উপায় নাই, এখন হচ্ছে চিকিৎসা করা। যদি ক্যান্সার নির্ণীত হয়ে থাকে এবং ডক্টর কেউ যদি দায়িত্বশীলভাবে বলেই থাকেন যে এটা হয়েছে, তাহলে তো আর ওই রোগেরই চিকিৎসা করতে হবে। জি স্যার, এবার আমাদের সময় একদমই শেষে চলে এসেছি। আমরা সংক্ষেপের মধ্যে একটুখানি জানবো যে যারা অলরেডি কোলন ক্যান্সারে আক্রান্ত বা চিকিৎসা নিয়েছে, তো তাদের ক্ষেত্রে ফলো আপ প্রোটোকলটা কি আছে? তাদের ক্ষেত্রে ফলো আপ প্রোটোকল ওইটাই, আমরা প্রথম বছর চিকিৎসা শেষ হওয়ার পরে বলি যে 3 মাস পর পর আসতে হবে, এসে কিছু পরীক্ষা করাতে হয়। যেমন তাকে কিছু সিমটম হচ্ছে কিনা আমি জিজ্ঞেস করি, যে আপনার পায়খানা ঠিক আছে কিনা, ওজন কমছে কিনা, পায়খানার সাথে ব্লাড যায় কিনা। তারপরেও অন্তত 2-3 বছর পর পর আমরা প্রতি বছরও করলেও আরও ভালো কলোনোস্কোপি করা হয়। এমনিতে যদি দেখি যে সন্দেহ হচ্ছে পেটে পানি এসে গেল কিনা, সেসব ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফি করি। আলট্রাসোনোগ্রাফিতে কোনো স্পেসিফিক কিছু না পেলে কিন্তু পানি আছে এটা যদি পাই, তাহলে আমাকে তখন সিটি স্ক্যানে যেতে হয়। আর যাদের বলেছিলাম যে টিউমার মার্কার আছে 2টা, CEA, CA19-9, এটা যদি প্রথমে কারোর বেশি থাকে, ট্রিটমেন্টের পরে উই এক্সপেক্ট যে এটা কমে আসছে, কমে আসার পরে যদি আবার বাড়া শুরু করে, তাহলে কিন্তু সেটা ইন্ডিকেশন দিচ্ছে যে সম্ভবত ওই রোগটা আবার চলে এসছে। কিন্তু যার প্রথমে যখন ক্যান্সার ধরা পড়েছে তখনই যার নর্মাল ছিল, তার ক্ষেত্রে এই ব্যাপারটা খুব একটা প্রযোজ্য নয়। কাজে এই সব জিনিসগুলো আমরা করি। দ্বিতীয় বছরে আমরা বলি যে 6 মান্থলি চেক আপ করালেই হবে। চেক আপের মধ্যে শুধু খালি হাত দিয়ে চেক আপ নয়, চেক আপ হচ্ছে পেশেন্টের সিমটম আছে কিনা জিজ্ঞেস করতে হবে, ফিজিক্যালি এক্সামিন করে দেখতে হবে। আপনার ক্যান্সার হয়েছিল পেটে, কলনে, কিন্তু পরে চেক আপ করতে আসলেন, দেখলেন এইখানে একটা লিম্ফ নোড বড় হয়েছে, ইট ইন্ডিকেটস যে সম্ভবত এইখানে রিল্যাপস করেছে এবং মেটাস্ট্যাটিক রিল্যাপস বলি আমরা। সো খালি পেশেন্টের কাছে জিজ্ঞেস করলে হবে না, পেশেন্ট এটাকে ইগনোরও করতে পারে। কাজে আপনাকে ফিজিক্যালি এক্সামিন করে দেখতে হবে পেশেন্টের যেসব অর্গানে রিল্যাপস করতে পারে বা যেসব জায়গাতে স্প্রেড করেন ন্যাচারাল কোর্সে, সেই সব জায়গাগুলি পরীক্ষা করে দেখে তারপরে হচ্ছে কিছু ইনভেস্টিগেশনগুলো আমাদের সিমটম এবং ফিজিক্যাল এক্সামিনেশনগুলোকে সাপ্লিমেন্ট করে, ওটা তারপরে আমাদের কনফার্মেশন করি। লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি স্যার, তো এই শেষের দিকে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলা, এই কলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থে আপনারা কলোরেক্টাল ক্যান্সার সম্পর্কে সচেতন হন। কী কারণে কলোরেক্টাল ক্যান্সার হয় সেগুলো আমরা বলেছি। সেই নিরিখে আমি বলবো যে আপনি সচেতন হন, পরিশ্রমী থাকুন, মানে অ্যাক্টিভ থাকুন ফিজিক্যালি, খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, কতগুলো জিনিস বর্জন করুন, যেমন অ্যালকোহল, তারপর ধূমপান, এগুলি বর্জন করুন। যেসব ভিটামিন খেলে বা ক্যালসিয়াম খেলে এই কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমায়, সেগুলো অভ্যাস করুন খাওয়ার। তারপরে যদি কেউ সম্ভব হয় ইকোস্প্রিন খেতে পারেন যদি কোনো অন্য কন্ট্রাইন্ডিকেশন না থাকে। আর যাদের বংশে আছে তারা একটু অতিরিক্ত সচেতন হন, এবং যাদের মধ্যে ওই APC জিন আছে তারাও এই স্ক্রিনিংয়ের ব্যাপারে আর একটু সচেতন হন। আর যাদের বয়স 40-45-এর উপরে তাদেরকে বলবো আপনারা অন্তত 3 থেকে 5 বছর পর পর একবার কলোনোস্কোপি করে নিজের কলোরেক্টাল ক্যান্সার আছে কিনা জেনে নিন, আর কলোরেক্টাল ক্যান্সার থেকে সুস্থ থাকুন। এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য আমাদের। আশা করি কিছু হলেও তথ্য আপনাদের জানাতে পেরেছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অতিথির সাথে, নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো আপনাদেরই কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।